মস্তিষ্কের ভেতরে মোট 10 সেন্টিমিটার টিউমার সৃষ্টি হয়েছিল। অস্ত্রোপচারের ঝুঁকি নেয়নি আসানসোলের কোনো নার্সিংহোম। অবশেষে রোগীকে ভর্তি করানো হয় আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মস্তিষ্কের ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচার করেন নিউরোসার্জন ডক্টর রাজেন সিং। অস্ত্রোপচারের মাত্র 48 ঘন্টার মধ্যে রোগী স্বাভাবিক ছন্দে ফিরে আসে। প্রথমে তরল খাবার এবং পরবর্তী পর্যায়ে স্বাভাবিক খাবার দেওয়া হয় রোগীকে। লাইফলাইন হাসপাতালের এই উন্নত চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এসবিএন দায়বদ্ধ। মস্তিষ্কের বিভিন্ন সমস্যা নিয়ে আসানসোল কালীপাহাড়ি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় মধ্যবয়সী এক মহিলা। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার মস্তিষ্কে রয়েছে 10 ইঞ্চি টিউমার। জীবনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হয় এই মহিলার মস্তিষ্কে। দেখাবো আপনাদের মাত্র 72 ঘন্টা পর পেশেন্টের শারীরিক অবস্থা। কি নাম আপনার? কোথায় থাকেন? रामबन बांटू रामबन। কি হয়েছিল আপনার? हिंदी में ज्यादा कंफर्टेबल क्या हुआ आपको? क्या हुआ आपको? बीच बीच में बेहोश हो जाते हैं, जाना पड़ता है, एक साइड पलटाना पड़ने लगता है। कितने समय से प्रॉब्लम था आपको? ये बेसी दिन से नहीं है, 6 महीना से है। अभी आप इलाज चल रहा है ना? ये अच्छा है। अभी इलाज में कैसा लग रहा है? कैसा पहले से बहुत अच्छा लग रहा है? আচ্ছা তো এটা ব্রেনের ভিতরে ডেভেলপ হচ্ছিল। আচ্ছা এটা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি বার না করা যেত, উই মাইট বি লুজ দ্য পেশেন্ট। আচ্ছা এটা মোটামুটি 3-4 ঘন্টা একটা ওপি হয়। আমাদের ডাক্তার নিউরোসার্জন যিনি আছেন রাজীব তিনি করেন। নাও শি ইজ অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড হ্যাভিং হার লাঞ্চ লাঞ্চ ইয়া হুইচ ইজ গ্রেট। আর পেশেন্টটা ওপির পরে একদিন ভেন্টিলেটরেও ছিল, আচ্ছা কিন্তু ভালো রিকভার করেছে। যে সেগমেন্টে অপারেশন হয়েছে এটা কি রেয়ার কেস, মানে এই ধরনের? হ্যাঁ, মানে এই ধরনের অপারেশন এই বুকে হয়নি, আচ্ছা আসানসোলের বুকে হয়নি। এটা বোধহয় প্রথম লাইফলাইনেই হয়েছে। বিরল এই অস্ত্রোপচার প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন নিউরোসার্জন ডক্টর রাজেন সিং এর সাথে। सर पेशेंट जब आपको पास आया उसका सिम्टम क्या हुआ था? पेशेंट जो आया था वो एक ब्रेन ट्यूमर की पेशेंट थी। पिछले 1 साल से वो कोशिश कर रहे थे कि कहीं इलाज हो, लेकिन हर जगह से पेशेंट का ऐसा बोला गया, हाई रिस्क बताया गया था कि इलाज हो सकता है लेकिन हाई रिस्क होगा और पेशेंट मर भी सकता है। इसीलिए वो डर के कारण तो पेशेंट पार्टी ने आगे कराया नहीं कहीं भी ऑपरेशन। तो बीच में दवा करते करते उन्होंने होम्योपैथिक देख लिया था। फिर अभी से कुछ 1-2 हफ्ते पहले पेशेंट स्लो होने लगा और पेशेंट ने आँख खोलना बंद कर दिया था, बात करना बंद कर दिया था। और फिर दूसरे हॉस्पिटल से जब आए तो उनको फिर से वही हाई रिस्क की बात हुई। तो पेशेंट पहले से ये जानता था कि इसमें डेथ हो सकता है और बहुत चांसेस है, तो इसलिए उनको कन्विंस करने में उतना टाइम मुझे लगा नहीं। तो मैंने बस पेशेंट को ये बोला था कि हम कोशिश करेंगे, क्योंकि ट्यूमर ऐसी जगह पे था कि जहाँ पर मुझे बहुत हाईटेक इंस्ट्रूमेंट और ये सब की ज़रूरत नहीं थी पोजीशन के लिए। मैं उनको नॉर्मल पोजीशन में रख के भी अपना ऑपरेशन माइक्रोस्कोप के थ्रू कर सकता था। तो लेकिन फिर भी मैंने घर वालों को बोला, तो घर वालों को देखकर ऐसा लगा कि वो पहले से जानते थे कि इनका डेथ हो सकता है, फिर भी उन्होंने ऑपरेशन के लिए हाँ बोल दिया था और कोई भी डाउट नहीं दिखाया कि अभी कोई डाउट बाकी है। इसलिए पेशेंट को फिर हमने ओटीपी लेने का प्लान किया। जब पेशेंट आया था तो धीरे धीरे पेशेंट का आँख बंद हो चुका था, बात करना बंद हो गया था, कोई रिस्पॉन्स नहीं था। बस ऐसा लगा कि इमरजेंसी में उसे कर दिया जाए, लेकिन पेशेंट का कंडीशन भी देखना था, लीवर वूवर एंजाइम थोड़े बढ़े हुए थे। तो इसलिए हमने उसको दवा देके कैसे उसका प्रेशर कम किया और फिर दवा से उसका लीवर एंजाइम्स ये सबको नॉर्मल पे लाके जब पेशेंट टोटली ऑलराइट हुई बॉडी वाइज, तो फिर उसे हमने ओटी में लेने का प्लान किया था। অন্যদিকে লাইফলাইন হাসপাতালের এই সাফল্য প্রসঙ্গে আমরা কথা বলেছি কর্ণধার জয়ন্ত ভট্টাচার্যের সাথে। অপারেশনটা করেছেন ডক্টর রাজেন সিং, তিনি বলছেন যে এটা রেয়ার ঘটনা, আমাদের শুধু আসানসোল শিল্পাঞ্চল নয়, পশ্চিম বর্ধমান জেলার মধ্যে
যে অপারেশনটা করেছেন মস্তিষ্কে প্রায় 10 একদম ডিপে চলে গিয়েছিল মাংসপিণ্ডটা, যেটাকে টিউমার বলছি, প্রায় 10 সেন্টিমিটার, এরকম রেয়ার ঘটনা। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের কর্ণধার আপনি, ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, কি ফিলিংসটা হচ্ছে প্রথমে বলুন? দেখুন, আমাদের ফিলিংস বলতে প্রথম হচ্ছে মানবিক ফিলিংস, যে কোনো মানুষকে বিং এ পার্সোনালি ডক্টর হিসেবে বলুন বা হসপিটাল কর্ণধার হিসেবে বলুন, যে কোনো মানুষকে যখন আমরা সুস্থ করতে পারি, তাকে নতুন জীবন দিতে পারি, সেটা সবসময় একটা অন্য মাত্রার অনুভূতি দেয় আমাদের মধ্যে। এবং যদি কোনো পেশেন্টকে লুজ করি আমরা, অনেক সময় মারা যান পেশেন্ট আমাদের কাছে, হসপিটাল যেহেতু জীবনও আছে মৃত্যুও আছে এখানে, তো সেটা আমি জানি না কে কীভাবে নেন, কিন্তু আমার মনে হয় আমরা একটা যুদ্ধে কিছুটা পরাস্ত হয়ে গেলাম। তো এখানে আপনি বলতে পারেন যে জীবন যুদ্ধে আমরা যে একটা নির্ণায়ক ভূমিকা পালন করতে পেরে আমরা সত্যি আনন্দিত, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের স্টাফদের এবং ডক্টর রাজন সিংকে, যে উনি এত বড় একটা দুরারোগ্য ব্যাধিকে নির্মূল করেছেন। শুধু তাই না, আজ পেশেন্ট দেখলাম, আমি নিজেও রাউন্ডে গেছিলাম, উনি বসে খাচ্ছেন, লাইভলি জললি কথাবার্তা বলছেন, এটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা বড় পাওয়া। ডক্টর সিং বলছিলেন যে ওনার নলেজ, এক্সপিরিয়েন্স এবং পাশাপাশি লাইফলাইন হসপিটালের যারা টেকনিশিয়ান রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং সর্বোপরি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখানে, তাতে করে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে এই যে কঠিন যে অস্ত্রোপচারটা সেটা সম্ভব হয়েছে। মাত্র 3.5 ঘন্টার অপারেশন, পরবর্তী 72 আওয়ার্স এর মধ্যে পেশেন্ট নর্মাল কার্যত আমরা দেখলাম সে কাজ করছে এই মুহূর্তে। তো এই যে আশ্বস্ত হচ্ছে শিল্পাঞ্চলবাসী, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে তোমাদের পাশে, আশ্বস্ত হচ্ছে কি শিল্পাঞ্চলবাসী? আপনার অভিজ্ঞতা কি? দেখুন, এখানে 72 ঘন্টা বললেন, আমি একটু ছোট্ট ডিটেলসে বলি। পেশেন্ট যেদিন অপারেশন হয় তার 24 ঘন্টার মধ্যে পেশেন্টের ভেন্টিলেশন আউট হয়ে যায়, তারপরে 12 ঘন্টার মধ্যে টিউব সব বার করে দেওয়া হয়, এবং উইদিন 48 আওয়ার্স পেশেন্ট বসে লিকুইড খেতে শুরু করে। তারপর আমরা রাইস টিউব বার করে দিই, লিকুইড মুখে খেতে শুরু করলো, এবং আজকে দাদা দেখছেন বসে ভাত খাচ্ছে, লাঞ্চ করছে। আমরা ডক্টর মাইকেল সিং এর সাথে কথা বললাম, উনি বললেন যে এটা হাইলি একটা রিস্কি অপারেশন ছিল। অবশ্যই তিনি অপারেশন করেছেন, টেকনিশিয়ানসরা তাকে সহযোগ করেছে, কিন্তু যে কোনো এরকম আমরা ইদানিং কিছু দুর্ভাগ্যজনক ঘটনা দেখছি হসপিটালের সাথে রিলেটেড। হসপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই যে কনফিডেন্সটা দেওয়া ডক্টর দিকে, টেকনিশিয়ানস দিকে, যে না গো হেড করো, এরকম রিস্কি অপারেশন একটা ট্রাই করতে পারো, এই কনফিডেন্সটা দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট বলে আপনি? দেখুন, হসপিটালের কর্ণধার হিসেবে আমি তো সবসময় মানুষের সেবার পক্ষে। এবার মানুষকে সেবা দিতে গেলে এরকম কখনো হয় না, যদি সত্যি আপনি দিতে চান যে আমি 50% দেবো আর 50% সময় পালিয়ে যাবো, এটা হয় না। যদি কোনো মানুষকে আপনার প্রোটেকশন দেয় 100% দিতে হবে। এবার আমি ওষুধ খাইয়ে দেখলাম ভালো হচ্ছে না, তো আমি পালিয়ে গেলাম, পেশেন্ট অন্য কারো হাতে ছেড়ে দিলাম, যে মরে গেল রাস্তায়, কি হলো? তো আমরা চেষ্টা করি কোনো পেশেন্টকে 100% প্রোটেকশন দেওয়া, কভারেজ দেওয়া আন্ডার ওয়ান আমব্রেলা। এবং আমাদের ডক্টররা এবং আমাদের তৎসহ যে প্যারামেডিক্স যারা আছেন এবং পুরো এন্টায়ার ডক্টর প্যারামেডিক্স টিম আমাদের সত্যি হেল্প করেন, যেখান থেকে আমরা আমাদের একটা বিশ্বাস এবং একটা সাহস অর্জন করি মানুষকে আরো বেশি পরিষেবা দেওয়ার জন্য। এবার একটু অন্য প্রসঙ্গে আসি স্যার, রাজ্যে ক্রমশ বাড়ছে কোভিড সিমটম দেখা যাচ্ছে এবং একজন মৃত্যু হয়েছে কলকাতায়। কি করণীয়? আতঙ্ক হওয়ার তো কিছু পরিস্থিতি নেই, কিন্তু কি করতে হবে? দেখুন, দুটো জিনিস আমাদের কাছে অজানা। একটা হচ্ছে ভ্যাকসিনেশন যে টোটাল হয়েছিল, অনেক মানুষও ভ্যাকসিনেশন নেয়, আর ভ্যাকসিনেশনের এফেক্টটা কতদিন থাকবে এটাও আমাদের কাছে খুব খুলাসা নয় এখন ডক্টরদের কাছে। টুয়াইস ভ্যাকসিনেশন আমি হয়েছে, হয়তো আপনারা হয়েছেন। তো এখন ভ্যাকসিনেশন আর তারপর 3 বছর কেটে গেল, আমাদের কোনো প্রোটেকশন দিচ্ছে কিনা উই রিয়েলি ডোন্ট নো। তো বেটার একটুখানি পুরোনো পদ্ধতিগুলোকে আবার অবলম্বন করা, অর্থাৎ মাস্ক ইউজ করা, ভিড় জায়গায় গেলে অন্তত আমরা একটুকুনি অভিজ্ঞতা নিয়েছি যে মাস্ক ইউজ করে যদি আমরা ওই ন্যাজো ওরাল যে আমরা যে ছাড়ি, যেটা নিঃশ্বাস বা ড্রপলেটস, সেগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং অপরের কাছে নেওয়াটাও যদি কন্ট্রোল করতে পারি এবং হাত পা মোটামুটি পরিষ্কার রাখা, তাহলে কিন্তু করোনাটা আগেরবার এইভাবে আমরা কন্ট্রোল করেছি। প্রথম দিকে অনেক ভুল ধরনের পিপিই কিট পরা, এগুলো সত্যি কোনো পরবর্তী কাজে আসে। হাতটা মোটামুটি একটা স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুয়ে রাখা, যাতে যখন খাচ্ছি টাচ্ছি স্পেশালি তখন যাতে সেটা কাছে প্রবেশ না করে।
আদারওয়াইজ চামড়া ঢেকে রাখা বা পিপি কিট পরে পুরো একদম শরীর আবরণ করে ওগুলো কোনো খুব একটা ইয়ে না। হাইলি সেন্সিটাইজ জোনে যেখানে পেশেন্ট প্রচন্ড খারাপ, পরপর পেশেন্ট ভেন্টিলেশনে আছে, সেখানে হয়তো আপনার এক্সট্রা কিছু কভারেজ নেওয়া দরকার আছে। বাট আদারওয়াইজ সমাজে সংসার আমার মনে হয় মাস্ক ইউজ আর একটা জেন্টল একটা দূরত্ব বজায় রাখা মানুষের সাথে। অ্যান্ড অবভিয়াসলি আবার যেটা আমার মনে হয় যে দিনটা দরকার, ওই রেস্টুরেন্ট আর বারে গিয়ে আমরা খুব খোলা হয়ে যাই, তো ওখানে আমার মনে হয় একটা মেনটেনেন্স দরকার। তো ঘরে থাকুন, নিরাপদে থাকুন, কাজ বাইরে করে যেটুকুনি হয় করে ঘরে চলে আসুন এবং মাস্কটা পরে থাকুন এবং বাড়ির লোককেও সুস্থ রাখুন, এটুকুই আমার মনে হয় প্রাইমারি জিনিস। আর যারা অলরেডি ক্রনিক ইলনেসে ভুগছে তাদের প্রতি আপনার বিশেষ কোনো পরামর্শ? অবশ্যই যারা স্পেশালি সিওপিডি বা অ্যালার্ট কোনো লাংস ইনফেকশন, হার্টের কোনো প্রবলেম যারা আছেন, তারা এই সময় বাইরের মেলামেশাটা মানুষের সাথে, হ্যাঁ ফোনে টোনে তো হতেই পারে, কিন্তু শারীরিকভাবে সামনে গিয়ে কথা বলা, অনেকে আছেন আমি দেখেছি একদম সামনে গিয়ে কথা না বলে তার মেন্টালি স্যাটিসফাইড হন না। আমার মনে হয় সেই ভাবনাগুলো একটু বদলাতে হবে। কিন্তু আপনি এটা বলতে চাইছেন যে এখনো আমাদের দেশে বা এই রাজ্যে কোভিড এর যে অবস্থা তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেখুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটাও যেমন ঠিক কথা, কিন্তু প্রোটেকশনটা আমরা কেন নেব? মানুষ দুভাবে প্রোটেকশন, একটা হচ্ছে আপনি প্রোটেক্টিভ আগে থেকে হতে পারেন, যে আপনি সাবধান হওয়া আর প্যানিক হওয়া দুটোর মধ্যে তফাৎ। আমরা সাবধান হতে পারি আগে থেকে, যাতে জিনিসটা আমার অ্যাটাক না করে, তার জন্য নিয়ম নীতি মানা। একটা হচ্ছে ওরে বাবা আমার কি হবে বলে ঝাঁপিয়ে পড়া, করে আমি সব মুখ টুক বন্ধ করে ঘরের দরজা আমাদের বন্ধ করে, দ্যাট ইজ আ প্যানিক থিং। তো সেটা করার কোনো দরকার নেই, যেটা আমি বললাম সে সাধারণভাবে যেটুকুনি আমার মনে হয় সেটুকুনি মেনটেন করতে পারলে যথেষ্ট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল কালীপাড়ে 19 নম্বর জাতীয় সড়ক লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে। কারণটা হচ্ছে এখানে একজন রোগী ভর্তি হয়েছিল মস্তিষ্কে যন্ত্রণা নিয়ে এবং তার বমি হচ্ছিল। পরবর্তী পর্যায়ে তাকে ভর্তি করানো হয় লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার মস্তিষ্কের মধ্যে, তার মাথার মধ্যে প্রায় 10 সেন্টিমিটার একটি টিউমার রয়েছে। একটি বিরল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা আসানসোল শিল্পাঞ্চল কেন পশ্চিম বর্ধমান জেলার কোনো হাসপাতালে সম্ভবপর ছিল না, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং নিউরোসার্জন ডাক্তার রাজেন সিং। তাকে নিখুঁত পরিকল্পনা মাফিক এই রেয়ার অপারেশনটা, বিরল অপারেশনটা করা হয়, যে অপারেশনটা শুধুমাত্র কলকাতা এবং ভেলোরে সম্ভব। পরবর্তী পর্যায়ে অস্ত্রোপচারের পর 48 ঘন্টার মধ্যে পেশেন্ট কিন্তু নর্মাল হতে শুরু করে এবং তাকে লিকুইড খাবার দেওয়া হয় এবং 72 ঘন্টার মধ্যে তাকে কিন্তু লাঞ্চ দেওয়া হয়, খাবার দেওয়া, সলিড খাবার দেওয়া হয় এবং সে খাবার খেতে শুরু করে। অর্থাৎ পেশেন্ট দ্রুত সুস্থতার দিকে এগিয়ে চলেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই ধরনের সার্জারির ক্ষেত্রে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল একটি নজির দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে অন্যান্য হাসপাতালগুলো প্রায় ফিরিয়ে দিয়েছিল এই রোগীটাকে, এবং যিনি লাস্টে হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিরল টাইপের যে অস্ত্রোপচার, অর্থাৎ মাথার মধ্যে প্রায় 10 সেন্টিমিটার, মাথার অনেকটা ভেতরের মধ্যে এই 10 সেন্টিমিটার যে তার টিউমারটা হয়েছিল, সেটাকে নিখুঁত অস্ত্রোপচারের মধ্য দিয়ে বের করা আনা এবং পেশেন্টকে সুস্থ রাখা। আমরা ইতিমধ্যেই কথা বলেছি পেশেন্টের সাথে, কথা বলেছি যে অ্যাটেন্ডিং ডাক্তার ছিল এবং ডাক্তার রাজেন সিং, যিনি নাকি নিউরোসার্জন, যার পরিকল্পনা মাফিক যিনি করেছেন এই নিখুঁত অপারেশনটা, তার সাথে কথা বলেছি এবং সর্বোপরি কথা বলেছি ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের কর্ণধারের সাথে। স্বাভাবিকভাবেই কিন্তু পশ্চিম বর্ধমান জেলা শুধু নয়, দক্ষিণবঙ্গের সমস্ত মানুষজনের কাছে এই ধরনের অস্ত্রোপচার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে চলেছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল। ক্যামেরায় অমৃত সিনহার সাথে পরিতোষ পোদ্দার, আসানসোল। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.
আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.